ডাকসু জাকসু ও চকসুর পর এবার জোকসু নির্বাচনেও চমক দেখালো ছাত্র শিবির। এই সফটওয়্যার এবং তাদের যে ওএমআর মেশিন সেট আপ আসছে তারা, তো এই সেট আপটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এসেছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সেট আপটা কিন্তু তারা ঘোষণা দিয়ে নিয়ে এসেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইলেকশন করেছে ওই জামাতের যে কর্মকর্তারা, যারা সরাসরি জামাতের কর্মকর্তা না, একদম জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত, জামাতের অর্থ দ্বারা পরিচালিত যারা আজকে বেড়ে উঠেছে, তারা সেখানে ওই সেট আপটা আজকে নিয়ে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে ঠেকাতে জামাত তার সর্বোচ্চ ক্ষমতা এখানে প্রয়োগ করছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির মাঠে কিন্তু বেশ চমকপ্রদ একটা ঘটনা ঘটছে। যে সংগঠনটা প্রায় 15 বছর ধরেই বলতে গেলে আড়ালে ছিল, তারাই এখন দেশের বড় বড় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে আসছে। চলুন এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক কিভাবে এটা সম্ভব হলো। আসলে প্রশ্নটা তো এটাই যে সংগঠনটাকে ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তারা হঠাৎ করে ভোটের বাক্সে এমন একটা ঝড় তুলল কিভাবে? এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। একবার শুধু হিসাবটা দেখুন। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম আর রাজশাহীর মতো বড় বিশ্ববিদ্যালয়গুলোর মোট 102টি আসনের মধ্যে ছাত্র শিবির একাই জিতেছে 87টা। ভাবা যায়। আর সেখানে তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্রদল পেয়েছে মাত্র 2টো আসন। মানে সংখ্যাগুলোই বলে দিচ্ছে এটা শুধু একটা সাধারণ জয় না, এটা একেবারে একতরফা আধিপত্য। আচ্ছা, এই যে পুরো চিত্রটা, এটাকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটা নির্দিষ্ট কেস স্টাডি দেখতে হবে। চলুন আমরা ফোকাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জকসু নির্বাচনের দিকে। সেখানকার ফলাফলটা কিন্তু আরও বেশি অবাক করার মতো। কি অবিশ্বাস্য ব্যাপার! ভিপি, জিএস, এজিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে পদেই শিবির প্যানেল জয়ী। আরে ব্যবধানগুলো দেখুন একবার। জিএস পদে ফারাকটা প্রায় ৩,৫০০ ভোটের। এটা তো আর শুধু জেতা না, এটাকে বলে একেবারে উড়িয়ে দেওয়া। আর গল্পটা কিন্তু শুধু ওই বড় 3টা পদেই শেষ না। জকসুর মোট 21টা সিটের মধ্যে 16টাই তাদের। রাজনীতিতে একেই তো বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি, তাই না? মানে বলতে গেলে প্রায় সবটাই তাদের পকেটে। তো আসল প্রশ্নটা হলো, এটা হলোটা কিভাবে? যেটাকে প্রায় অসম্ভব মনে হচ্ছিল, সেটা সম্ভব হলো কিসের জোরে? সোর্সগুলো কিন্তু এর পেছনে বেশ কয়েকটা কারণ খুঁজে বের করেছে। চলুন সেই কারণগুলো একটু ঘেঁটে দেখা যাক। ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো, এই নির্বাচনে একদিকে ছিল শিবির আর অন্যদিকে ছিল বাকি প্রায় সবাই। মানে ডানপন্থী, বামপন্থী সব মিলে একটা অলিখিত শিবির বিরোধী জোট তৈরি হয়েছিল। কিন্তু সোর্সের বিশ্লেষণ বলছে এই জোটটা সাধারণ ছাত্রছাত্রীদের মনে একদমই দাগ কাটতে পারেনি। সোর্স বলছে দুই প্রধান প্রতিপক্ষের প্রচারণার কৌশলে ছিল আকাশ পাতাল তফাৎ। একদিকে ছাত্রদল, তারা জাতীয় রাজনীতির বড় বড় ইস্যু যেমন তারেক রহমানের প্রত্যাবর্তন, এই সব কিছুর হাইপটাকে ক্যাম্পাসে নিয়ে আসতে চেয়েছিল। আর অন্যদিকে শিবির, তারা পুরো ফোকাসটাই রেখেছিল ক্যাম্পাসের ভেতরে। তাদের মেসেজটা ছিল খুব সিম্পল, সারা বছর তোমাদের পাশে কি ছিল। তাহলে একজন সাধারণ শিক্ষার্থী কি ভাবছিল ভোট দেওয়ার সময়? সোর্সের বিশ্লেষণ বলছে তারা আসলে কয়েকটা জিনিস বিচার করেছে, যেমন কারা সারা বছর ক্যাম্পাসে অ্যাক্টিভ ছিল, বিপদে আপদে কাদের পাওয়া গেছে, শিবিরের ওপর যে দমন পীড়ন চলেছে সেই ত্যাগ আর নির্যাতনের গল্পটা ভোটারদের মধ্যে একটা সহানুভূতি তৈরি করেছে। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু ভোটের মাঠে বড় পার্থক্য করে দিয়েছে। এই পুরো আবেগের ব্যাপারটাকে সোর্সের একটা লাইন খুব সুন্দরভাবে তুলে ধরে। মানে কর্মীদের ওপর যে নির্যাতন হয়েছে সেই রক্তই যেন ব্যালট হয়ে ফিরে এসেছে। এই যে একটা ইমোশনাল ন্যারেটিভ, এটাই ভোটারদের দারুণভাবে কানেক্ট করেছে। আর এটাই হয়তো ছিল ভোটের আসল গেম চেঞ্জার। তবে রাজনীতিতে তো শুধু আবেগ দিয়ে সব হয় না, তাই না? এই আবেগটাকে ভোটে কনভার্ট করার জন্য তো একটা মেশিনারি লাগে, একটা শক্তিশালী অর্গানাইজেশন লাগে। আর সোর্সগুলো ঠিক এই পয়েন্টটাতেই জোর দিচ্ছে যে সাংগঠনিক শক্তির দিক থেকে শিবির ছিল বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়ে। সোর্স তাদের সাংগঠনিক শক্তি বোঝাতে গিয়ে একটা বেশ ধাক্কা দেওয়ার মতো শব্দ ব্যবহার করেছে। তারা বলছে ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফিয়া। এখন এই কথাটা শোনার পর অনেকেই হয়তো চমকে উঠবেন, কিন্তু শব্দটার আক্ষরিক অর্থে যাওয়ার আগে এটা কেন বলা হয়েছে সেই ব্যাখ্যাটা বোঝা দরকার।
এখানে মাফিয়া বলতে কিন্তু কোনো ক্রিমিনাল অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে না, একদমই না। সোর্স বোঝাতে চেয়েছে তাদের অর্গানাইজেশনটা একটা নিখুঁত ওয়েলড মেশিনের মতো চলে, এতটাই ডিসিপ্লিনড আর পাওয়ারফুল যে প্রতিপক্ষ শত চেষ্টা করেও তাদের মূল ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলতে পারে না। এক কথায় অপ্রতিরোধ্য। তো এই মেশিনের জ্বালানিটা কি? কোথা থেকে আসে এত শক্তি? সোর্সের একটা পরিসংখ্যান শুনলে হয়তো ধারণাটা পরিষ্কার হবে। বলা হচ্ছে শিবিরের বর্তমান আর সাবেক সদস্য মিলে প্রায় ৫০ লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫০ লাখ প্রশিক্ষিত আর আদর্শিক কর্মী আছে। এটা তো রীতিমতো একটা ছোটখাটো সেনাবাহিনীর আচ্ছা, এই যে ক্যাম্পাসে এত বড় একটা পরিবর্তন আসলো, এর প্রভাবটা কি শুধু ছাত্র সংসদেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা জাতীয় রাজনীতির জন্যও একটা বড় ইঙ্গিত? সোর্সের বিশ্লেষণ কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। সোর্সের মূল বক্তব্যটা বেশ সোজা সাপটা। তারা বলছে শিবিরের যে প্যারেন্ট অর্গানাইজেশন মানে জামায়াতে ইসলামী, তাদের জন্য এটা একটা ব্লুপ্রিন্ট বা মডেল হতে পারে। ছাত্র নির্বাচনে যে কৌশল আর জনশক্তি কাজে লাগিয়ে এই বিশাল জয় এসেছে, সেটাকে যদি জাতীয় পর্যায়ে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাহলে খেলার চিত্রটাই নাকি পাল্টে যেতে পারে। সোর্সে এমনকি একটা ৩ দফা জাতীয় কৌশলের কথাও বলা হয়েছে। স্টেপ 1, ভোট কারচুপি ঠেকানোর জন্য নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটা পোলিং সেন্টার পাহারা দেওয়া। স্টেপ 2, ওই যে ৫০ লাখ কর্মীর কথা বললাম, তাদের দিয়ে দেশজুড়ে ডোর টু ডোর ক্যাম্পেইন চালানো। আর স্টেপ 3, যে কোনো ধরনের প্রশাসনিক চাপ মোকাবেলার জন্য নিজেদের ডিসিপ্লিন ক্যাডারদের ব্যবহার করা। বুঝতেই পারছেন, এটা একটা বেশ গোছানো পরিকল্পনা। কিন্তু এত কিছু করার জন্য যে ডেডিকেশন লাগে, সেটা আসবে কোথা থেকে? সোর্সের মতে এখানেই অন্য দলগুলোর সাথে শিবিরের কর্মীদের মূল পার্থক্য। তাদের বলা হচ্ছে আদর্শের সৈনিক, কারণ সোর্সের বিশ্লেষণ অনুযায়ী তারা টাকার জন্য মাঠে নামে না, তারা কাজ করে তাদের বিশ্বাস থেকে, আখেরাতের জন্য। আর এই আদর্শিক জায়গাটা থেকেই আসে তাদের অবিশ্বাস্য শৃঙ্খলা আর নিবেদন। সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, সেই হাওয়া কি দেশের জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে? এর উত্তর তো সময় দেবে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন করে হিসাব নিকাশ করার সময় এসে গেছে।